আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জনস্বার্থে বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন স্বাভাবিক বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এ নিয়ে ভারতের দুশ্চিন্তারও কোনো কারণ নেই। সাবেক কূটনীতিক হুমায়ুন কবিরের মতে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া কিংবা বাংলাদেশের পাওনা মেটানো পাকিস্তানের রাজনৈতিক সিদ্ধান্ত। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশের স্বার্থকে মাথায় রেখেই আলোচনা হয় দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। ৩ দিনের সফরে ঢাকায় আসা পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের দীর্ঘক্ষণ বৈঠকে উঠে আসে দুদেশের অমীমাংসিত বিষয়গুলো। দুদেশের স্থবির সম্পর্ককে গতিশীল করতে মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় বাংলাদেশ। সাথে উত্থাপন করে যুদ্ধ পূর্ববর্তী পাওনা প্রায় $4.5 বিলিয়ন হিস্সা। পাকিস্তানের রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এসব ইস্যু সমাধান সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে পাকিস্তানের আলোচনায় বসার আগ্রহকেও ইতিবাচক হিসেবে দেখছেন তারা। এড়িয়ে যায় নাই, সেটা আমরা আলোচনা হয়েছে। এখন আলোচনা আমাদের তো সামনে আবার এদের পররাষ্ট্রমন্ত্রীও আসবে, তখন আলোচনা অব্যাহত থাকবে। আলোচনা হলে বোঝা যাবে। এবং যেহেতু বললাম যে বিষয়টা রাজনৈতিক, সেটা রাজনৈতিক পর্যায় থেকে সিদ্ধান্ত আসতে পারে। দীর্ঘকাল পর দুদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াকে ভারতের জন্য সমস্যাজনক বলে মনে করেন না সাবেক এই কূটনীতিক। বলেন, এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পরস্পরের সাথে ভালো বোঝাপড়া জরুরি। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে তাতে ভারতের খুব চিন্তিত হওয়ার কোনো কারণ তো দেখছি না। কারণ আমরা আমাদের জাতীয় স্বার্থের আলোকেই আমরা সম্পর্ক পরিচালনা করতে হবে, এবং সেখানে ভারতের সাথে যেহেতু নিকট প্রতিবেশী, তার সাথেও আমার সে বিবেচনা রেখেই আবার কাজটা করতে হবে। ফরেন সার্ভিস ডের অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের স্বার্থ বিবেচনায় আলোচনা হচ্ছে সব পক্ষের সাথে। মার্কিন শুল্ক নীতি মোকাবেলায় সরকারের পদক্ষেপও ব্যাখ্যা করেন তিনি। যুক্তরাষ্ট্রে যারা এসেছেন তারা দুটো বিষয়, এক হলো যে ট্যারিফের প্রসঙ্গ উঠেছে, এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে। এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখানে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নিয়ম নীতির তোয়াক্কা না করে মৌখিক আদেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি মার্কেটের 2 শতাধিক দোকান বরাদ্দ দিয়েছিলেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। অনুমোদন ছাড়া মেয়র দপ্তরের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী সহ দোকান বরাদ্দ নেয়াদের অনেকেই আওয়ামী লীগের নেতা। সাবেক মেয়রের এমন স্বেচ্ছাচারিতায় বরাদ্দকৃত এসব দোকান নিয়ে বিপাকে আছে বর্তমান প্রশাসন। নাজিবুর রহমানের রিপোর্ট। 2001 সালে অবিভক্ত ঢাকায় মেয়রের সংরক্ষিত কোটায় যেভাবে দোকান বরাদ্দ দেয়া হয়, সেখানে দেখা যায় নির্ধারিত সকল স্থানেই অনুমোদন করেছিলেন তৎকালীন মেয়র হানিফ। অন্যদিকে ক্ষমতার দাপটে তার কোনো কিছুই মানেননি শেখ ফজলে নূর তাপস। মৌখিক আদেশ পেয়েই দোকান বরাদ্দ পেয়েছেন সবাই। এর বিপরীতে নেই কোনো প্রশাসনিক অনুমোদন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন মার্কেটগুলোতে সংরক্ষিত কোটায় 298টি দোকান বরাদ্দ হয় শেখ ফজলে নূর তাপসের মেয়াদকালে। এসব বরাদ্দের আবেদন বরাদ্দপত্রে প্রশাসনিক কোনো নিয়ম মানা হয়নি। সাবেক মেয়রের অফিস স্টাফ খোরশেদ আলম দোকানের আবেদন করেছেন, যেখানে তার ছবি সংযুক্ত করেননি, এমনকি তৎকালীন মেয়রের কোনো অনুমোদনও নেই। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি তৎকালীন কর্মকর্তারা। মৌখিক নির্দেশনায় এটা হয়েছে বলে অনেকে বলছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা মনে করি যে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তারা যথাযথ কাজটা সঠিক করেননি। তালিকা ধরে অবৈধ এসব বরাদ্দপ্রাপ্তদের সাথে যোগাযোগ করলে জানা যায় অনেকেই দোকান বিক্রি করেছেন স্থানীয় কাউন্সিলরদের কাছেই। আবার অনেকেই সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন। আজিমপুরে একটা দোকান নিছিলেন না মেয়র কোটায়? সেটা তো আমি ছেড়ে দিয়েছিলাম। ওইটা কি বিক্রি করে দিছিলেন? জি জি জি। কার কাছে বিক্রি করছেন? তৎকালীন ওই সময় যে কাউন্সিল ছিল মানিকের কাছে, তো মানিক মানে আরেকজনের সাথে কি করেছেন।
মেয়রের লিখিত অনুমোদন ছাড়া কিভাবে দোকান বরাদ্দ নিশ্চিত হয়েছে সেই জবাব দেন তৎকালীন প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক। দোকান বরাদ্দ নীতিমালা অনুযায়ী দোকান বরাদ্দ কমিটি আছে। দোকান বরাদ্দ কমিটি মাননীয় মেয়র মহোদয়ের যে বিষয়গুলো ছিল বরাদ্দকৃত দোকান স্লটগুলো ভাগ করা ওভাবেই হয়েছে এবং নিয়মের ব্যত্যয় হয়নি। এমন ঘটনায় সাবেক মেয়রের শপথ ভঙ্গ হয়েছে জানিয়ে তৎকালীন কর্মকর্তাদেরও দায় দেখছেন দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবির নির্বাহী পরিচালক। প্রাক্তন মেয়র নিজে দায়ী, কিন্তু তার সিদ্ধান্ত বা তার এই অনৈতিকতা, তার দুর্নীতি, তার ক্ষমতা ব্যবহারকে সুযোগ করে দেওয়ার জন্য যোগসাজশ যারা করেছেন যে সকল কর্মকর্তারা, তারাও কিন্তু এই যোগসাজশের দায়ে অপরাধী। মেয়র সংরক্ষিত কোটায় বরাদ্দকৃত দোকানে সাবেক মেয়রের লিখিত অনুমোদন না থাকায় প্রয়োজনে বরাদ্দ বাতিল করা হতে পারে বলেও জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে আসামিদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। আদালত আগামী ২০ এপ্রিল শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার পাঞ্চনখাড়া গ্রামের রাফি সৃজন ওরফে রাজু, একই গ্রামের চান্দায়ের বাড়ি মোড় এলাকার আলামিন খান তমাল, পাঞ্চনখাড়া গ্রামের মঈনুদ্দিন আহমেদ পিয়াস, বড় ৬০টা গ্রামের বাবুল হোসেন, দক্ষিণ উথলি গ্রামের মীর মারুক ও মীর আমিনুর, পূর্ব দাসারা এলাকার সঞ্জীব ঘোষ এবং শিবালয় উপজেলার অন্নয়পুর গ্রামের মোশাররফ হোসেন। স্বৈরাচার শেখ হাসিনা মডেলের ৩টি প্রতারণাপূর্ণ নির্বাচন আর দেখতে চায় না এদেশের মানুষ, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তাই সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের দোষীদের বিচার করে দ্রুত নির্বাচনের দাবি তার। সকালে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৮ আসনে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা ৯ আসনে ডক্টর AKM সৈয়দ সারোয়ার সিদ্দিকী, কুমিল্লা ১১ আসনে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা ১০ আসনে মাওলানা মোহাম্মদ ইয়াসির আরাফাতকে জামায়াতের প্রার্থী হিসেবে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল। প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ব্যবসায়ীদের চাপে সরকারি ঘোষণায় সপ্তাহের ব্যবধানে বাজারে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 189 টাকায়। কেজিতে প্রায় 20 টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। 50 টাকার নিচে মিলছে না সবজি। আগের চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। তবে ঈদের পরে কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। সেলিম মালিকের রিপোর্ট। গত এক দশকে সবচেয়ে স্বস্তিদায়ক ছিল এবারে রমজানের বাজার। তবে ঈদের পর ধীরে ধীরে উত্তাপ ছড়াতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। গত প্রায় 6 মাস ধরে চলছে সয়াবিন তেলের সংকট। ডিসেম্বরে 8 টাকা দাম বৃদ্ধির পরও তা পুরোপুরি কাটেনি। গত মঙ্গলবারে বাড়ানো হলো আরও 14 টাকা। আগে তো বিক্রি করতাম আমরা লিটার হলো 175 টাকা, এখন তার থেকে আবার 14 টাকা বাড়াইছে। তার ভিতরে সম্পূর্ণ কোয়ালিটির তেল নেই, যেমন 1 লিটার 2 লিটার, সাধারণভাবে আসছে আপনার 5 লিটার। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে ইনকাম তো আর ওইভাবে বাড়ছে না, তাহলে তো কষ্ট তো হবেই, সংসার চালাতে কষ্ট হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহে কোনো সংকট নেই, তারপরও পাবনা ও হাইব্রিড পেঁয়াজে নতুন করে দাম বেড়েছে প্রায় 20 টাকা। দাম বাড়ার অন্তত সিজন শেষ হয়ে যাচ্ছে না, আগে তো মানে খেতে ডারে কিন্তু সিজন শেষ হয়ে জন্য একটু দাম বাড়তে। চালের বাজারে চরম অস্বস্তি। ইতিহাস সৃষ্টি করার দামে বিক্রি হচ্ছে মিনিকেট। নাজিশাল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। বাড়তি মোটা চালের দামও। মিনিকেট তো 70-72 টাকা ছিল, এখন 87-86 টাকা, আর খুচরা বিক্রি 90 টাকা। সবজির দাম নিয়ে চাপা ক্ষোভ ভোক্তাদের মাঝে। বেশিরভাগ সবজি প্রায় 100 টাকা ছুঁই ছুঁই। দুন্দুল 80, ঝিঙ্গা 80, বেগুন 100,
আর উস্তা আছে 100, আবার আছে 80 টাকা আছে কম দামের যেটা, ওটা 80 টাকা আছে। গত সপ্তাহে আমি যেমন মনে করেন 60-70-এর মধ্যে কেজি এরকম বলছে, কিন্তু আজকে তো কিছু কিছু জিনিস 120-এ উঠে গেছে। এদিকে ঈদের পর কেজিতে প্রায় 50 টাকা কমেছে গরুর মাংসের দাম। ব্রয়লার ও সোনালিকা মুরগিতেও কমেছে 30 থেকে 40 টাকা। রমজানের আগে ছিল সোনালিটা ছিল 320 টাকা 300 টাকা, এখন 260 টাকা। ব্রয়লার ছিল 220 টাকা থেকে 200 টাকা, এখন 180 টাকা। সমস্যা ওজনে ফাঁকি দেয় মুরগি ব্যবসায়ীরা, এটা তদারকি করার জন্য আমি প্রশাসনের কাছে বলবো। বেশিরভাগ দেশি মাছ বিক্রি হচ্ছে আগের দামে। 200 টাকা কমে ইলিশের দাম নেমেছে 2000 টাকায়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে সংখ্যালঘু মুসলমান নির্যাতন এবং বিতর্কিত ওয়াকফ আইন পাশের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ মিছিল করেছে জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দুপুরে জুমার নামাজের পরপরই উত্তর গেটে সমাবেশটি শুরু হয়। এ সময় বক্তারা ভারতের মুসলিম জনগোষ্ঠীর উপর চলমান নির্যাতনের প্রতিবাদ জানান। মুসলমানদের উপর হওয়া নির্যাতন নিয়ে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদী অবস্থান গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান জমিয়ত নেতারা। সমাবেশ থেকে ভারতের বিভিন্ন স্থানে মসজিদ ও মাদ্রাসা বন্ধের তীব্র নিন্দাও জানানো হয়। দ্রুত ওয়াকফ আইন বাতিলের আহ্বানও জানান জমিয়ত নেতারা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, বিএনপি যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ক্ষমতায় যেতে না পারে সেজন্য সরকার নির্বাচন এড়িয়ে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুম হওয়া সকল নেতাকর্মীদের অবিলম্বে সন্ধানের দাবিতে যুব সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে দেশবাসী উদ্বিগ্ন। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনাকে যখন তাড়াতে পেরেছে দেশের মানুষ, তখন নতুন ফ্যাসিবাদের জন্ম নিলে তাকেও তাড়াতে পারবে। আর যেসব রাজনৈতিক নেতাকর্মীরা গুমের পর এখন পর্যন্ত ফিরে আসেননি, এই অপরাধের জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।